প্রশ্নটা হচ্ছে যে এখন সরকারের প্রায়োরিটি সেক্টর মানে কাকে বেশি গুরুত্ব দিবে সেটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। কাকে বেশি প্রায়োরিটি দিবে, কাকে বেশি অগ্রাধিকার দেবে, সেই তালিকা এখন পাল্টাচ্ছে। এখন অগ্রাধিকার তালিকায় রাখা হবে গ্রামগঞ্জের ভোটারদের। তাই তাদের জন্য অর্থ বরাদ্দ করে আগামী দিনে ভোটার খরিদ করার জন্য দিদি তার ইঁদুর ধরার যন্ত্র নিয়ে নামবে। এরকম নানা রকমের ভান্ডার, নানা রকমের শ্রী করে নামবে। তাই শহরের উন্নয়নের জন্য এই মুহূর্তে দিদির দলের অগ্রাধিকার কম বলে আমি মনে করি। অগ্রাধিকার এখন গ্রাম বাংলায় যেসব জায়গায় নির্বাচনে জিততে সমস্যা আছে সেই সমস্যাকে সমাধান করার জন্য আরো অর্থ বরাদ্দ করো, আরো খরিদ করার ব্যবস্থা করো। তাতে কলকাতা দেখে লাভ নেই। শহরের মানুষ ভোট দেবে কি দেবে না কোনো গ্যারেন্টি নেই। মানে গ্রামের লোককে খুশি করো। আমি এই সুবাদে আচ্ছা হয়ে যাক, তারপরে আমার কতগুলো দাবি থাকবে। আমাকে জিজ্ঞেস করেন একটা পুলিশ অফিসারকে গুলি করার মধ্য দিয়ে পশ্চিমবঙ্গের পুলিশ বাহিনীকে গুলি করা হলো বলে আমি মনে করি। এর আগে উত্তরবঙ্গে একইভাবে পুলিশকে গুলি করে আসামি পালানোর চেষ্টা করেছিল, পালাতে সক্ষম হয়েছিল, পরে ধরা পড়ে গুলি খায়। পশ্চিমবঙ্গে যদি পুলিশ আহত হয়, পুলিশ গুলি খায় অপরাধীদের কাছে, সেটা আমি মনে করি কোনো ব্যক্তি পুলিশ নয়, সেটা প্রশাসন গুলি খাচ্ছে, পুলিশের প্রশাসনকে গুলি করছে। আজকে কোনো আইসি হতে পারে, কালকে ওসি হতে পারে, পরশু এসপি হতে পারে, কোনো তো বিচিত্র কিছু নেই। কিন্তু একটা অফিসারকে গুলি করা, তার সঙ্গে আমরা তাদের বিরুদ্ধে কথা বলি, তারা সরকারি লোকের সরকারি পার্টির দালালি করে 100 বার বলি, কিন্তু গুলি করার কথা বলতে পারি না আমরা। তাই পুলিশ প্রশাসনকে গুলি করছে, এটা সেই ঔদ্ধত্য, সে হিম্মত, সে সাহস, সে দুঃসাহস কাদের আছে এটা জানার দরকার পুলিশের। এই পুলিশ তৎপর হলে 48 ঘন্টায় আসামি ধরে আসামিকে মেরে দিতে পারে, আসামিকে খুঁজে বের করে আসামিকে মেরে দিতে পারে। সেই পুলিশ তার নিজের সহকর্মী, তাও কলকাতার পাশে হাওড়ার মতন শহরে ঘটনা ঘটছে, সেটা বার করতে পারে না, এটাই বিশ্বাস করি না। এর আগে ডিজি সাহেব থ্রেট দিলেন অপরাধীদের, ডিজি সাহেবের থ্রেটে কোনো কাজ হয়নি, এটা তার প্রমাণ। এবার ডিজিকে জিজ্ঞেস করবো আমি যে আপনার যে থ্রেট, আপনার যে ধমক, আপনি যে চ্যালেঞ্জ, সেই চ্যালেঞ্জ সফল হচ্ছে না কেন? এটা কি স্বেচ্ছায় হচ্ছে না, না নিরুপায় হয়ে হচ্ছে না? কোনটা? আপনি কি পারছেন না, না আপনাকে পারতে দেওয়া হচ্ছে না? ডিজি, আইজি, এসপি আপনারা কি পারছেন না, না আপনাদেরকে পারতে দেওয়া হচ্ছে না? প্রশ্নটা কিন্তু এই জায়গাটাই। কিন্তু আখেরে এই বাংলার পুলিশ প্রশাসনকে গুলি করছে। এটা বর্তমানে বিজেপি, এর আগে দেখলেন তো বাংলাদেশের লোকের নাম এখানে উঠে বসে আছে, শিলিগুড়িতেও হাতের কাজ। বাংলাদেশের নাম এখানে ঢুকে বসে আছে, পাকিস্তানের নামে ঢুকে বসে থাকবে, কি করা যাবে? এ বাংলায় সব হয়। এখানে পঞ্চায়েতগুলো তৃণমূলের দখলে, ফলে পঞ্চায়েত, পাসপোর্ট, ভোটার তালিকা সবই তৃণমূলের দখলে। তৃণমূল যাকে মনে করে তাকে ঢোকাতে হবে। আমি আপনাকে আরো বলে দিচ্ছি, এই পশ্চিমবঙ্গে অন্তত 35 থেকে 40 লাখ ভুয়া ভোটার আছে, তৃণমূলের তৈরি করা, এবং নির্দিষ্ট বিধানসভা লোকসভা এলাকার জন্য সেগুলো তারা মোতায়েন করে। 35 থেকে 40 লাখের কথা আমি জানি, তারপরে কিছু জানি না। আমার কাছে খুব সুনির্দিষ্ট খবর, 35 থেকে 40 লক্ষ ভুয়া ভোটার এই বাংলার ভোটার তালিকায় ঢোকানো আছে তৃণমূল পার্টির পক্ষ থেকে। ক্ষেত্র বিশেষে লাগানো হয় সেগুলো। কি তৃণমূলের কি স্ট্র্যাটেজি জানা নাই? তৃণমূলের স্ট্র্যাটেজি চুরি করার স্ট্র্যাটেজি। ভোট আসবে যখন চোরদেরকে বলবে সব এক হও, নাহলে আগামী দিনে ভাগ করে খাওয়ার রাস্তা বন্ধ হয়ে যাবে। এই তো একটাই রাস্তা। যতই তৃণমূলের মধ্যে গন্ডগোল দেখেন, মারামারি দেখেন, ভোট যখন আসবে তখন দিদির তরফ থেকে বলে দেওয়া হবে, দেখো ভাই ক্ষমতা যদি থাকে তবেই চুরি করে খেতে পারবে, তবেই ধান্দা করে খাওয়া যাবে, অতএব সব এক হয়ে যাবে। এই হয় ভোট। সিবিআই 78 কোটি টাকার দুর্নীতির অভিযোগে বর্তমানে বিজেপি নেতা বলেই কি গ্রেফতারে এত পরিমোশী? হতে পারে, 100 বার হতে পারে, কারণ
বিজেপি পার্টি তো ওয়াশিং মেশিন বসিয়ে রেখেছে। বিজেপি পার্টির বিরুদ্ধে যারা আছে তাদের হাজারটা অপরাধ থাকতে পারে, বিজেপি যদি যোগদান করলেই ওয়াশিং মেশিনের মধ্যে নিয়ে তাকে ধুইয়ে ধাইয়ে নিয়ে চলে যায়। সেরকম বাংলাতেও দিদির লাইফ বয়ের কারখানা আছে, ডোবের কারখানা আছে। অন্য দল থেকে চুরি চাপটামি করে অপরাধ করে চলে আসুক দিদি দলে, দিদি ভালো করে লাইফ বয় সাবান দিয়ে ডোব দিয়ে তাকে বলবে তুমি দেহ তোমার ধুয়ে নাও। তাই ধোয়াধুয়ির খেলায় মোদি আর দিদি সমান তাদের যোগ্যতা আছে, সমান তাদের ক্যারিশমা আছে। অপরাধ যাই হোক না কেন আমার দলে এসে গেলে তুমি অপরাধ মুক্ত দুনিয়ায় চলে এলে, তুমি নিরপরাধী হয়ে গেলে। যদি আমার দলে আসো, আমার বিরুদ্ধে তুমি অপরাধী, আমার দলে এলে তুমি নিরপরাধী, তখন আমার দলের সৈনিক। এই জিনিস মোদির সরকার করছে, এই জিনিস দিদির সরকার করছে, এই জিনিস মোদির পার্টি করছে, এই জিনিস দিদির পার্টি করছে। জীবনটাই ওষুধ জাল, আমটাই জাল ওষুধ চক্রের গতি, স্বামী পক্ষের সংখ্যা কিউআর কোড জাল করে ব্লাড প্রেসারের নকল। আচ্ছা, বাংলায় জাল ছাড়া কি আছে বলুন তো? এ বাংলা তো জাল ফ্রি, যারা তাদের বাংলা। আপনি পরীক্ষার যান, প্রশ্নপত্রে যান, ভর্তি হতে যান, রক্ত নিতে যান, ওষুধ কিনতে যান, যেখানে যাবেন আপনি, শিক্ষক হতে যান, জাল ছাড়া কোনো গল্প নেই। ভোট দিতে যান, সেখানেও জাল। ভোটে জিততে যান, সেখানেও জাল, ভোট করতে দেওয়া হবে না। এখানে জাল ছাড়া কিছু তো নাই। এই জাল রাজনীতি করে এ বাংলার মানুষের জন্য এক ভয়ঙ্কর বিপজ্জনক খাল কেটেছেন বাংলার মুখ্যমন্ত্রী। এ বাংলার মানুষের জন্য সবকিছু পাওয়া যাবে জাল ব্যবস্থার মধ্য দিয়ে। এটা জাল নয়, বাংলার মানুষের জীবনের জন্য এক মৃত্যু সম খাল কেটেছে বাংলার মুখ্যমন্ত্রী আর তৃণমূল। তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব, কোথাও রক্তাক্ত, কোথাও মৃত্যু, এটা বাড়বেই। কারণ তৃণমূল দল সে তো কোনো অন্য কোনো লক্ষ্য নেই, দেশ গঠনের লক্ষ্য নেই, সমাজ গঠনের লক্ষ্য নেই, মানুষ গঠনের লক্ষ্য নেই। তৃণমূলের লক্ষ্য ছিল ক্ষমতায় যেভাবে পারা যায় আসা, এবং ক্ষমতায় আসার পর যে কোনো মূল্যে ক্ষমতা ধরে রাখা। এটা হচ্ছে তৃণমূলের লাইন। এক, ক্ষমতায় যেভাবে আসা দরকার এসো, এবং ক্ষমতা দখল করার পর যেভাবেই হোক সেই ক্ষমতাকে দখলে রাখো। এই দুটো হচ্ছে তৃণমূলের লাইন। বাকি সমাজ গঠন, মানুষ গঠন, দেশ গঠন তার কোনো মাথা ব্যথা নাই। এই দলের কোনো আদর্শ নেই সেই জায়গাটায়। ফলে এবার কি করবে? সবই তো দখল। দখল হয়ে যাওয়ার পর সেই দখলদার যারা, তাদের মধ্যে মারামারি খুনোখুনি হতে হবে। কারণ এখানে প্রতিদিন আমি বলি যে রসদ কমে যাচ্ছে, ভাগিদার বেড়ে যাচ্ছে, ফলে খুনাখুনি বাড়তে থাকবে। এদের নেতারা যারা একদিন একটা মোটর সাইকেলে খুশি থাকতো, এখন 4 চাকা লাগে, একটা বাড়িতে খুশি থাকতো 10টা ফ্ল্যাট লাগে। ফলে সেই টাকা জোগাড়ের জন্য তাদেরকে সংঘর্ষ করতে হবে। রোজগারের জন্য জায়গা কোথায়? সেখানটাই ধীরে ধীরে সংকোচন হচ্ছে, রসদের টান পড়ছে, তাই খুনাখুনি বাড়বে। 1 বা 2 তারিখ থেকে মার্চের পবিত্র রমজান মাস শুরু হচ্ছে। এই রমজান মাসকে কেন্দ্র করে মুসলমান সম্প্রদায়ের মানুষের ধর্মীয় আবেগ, তাদের কৃচ্ছ সাধন, রমজান পালন করা, গোটা দিন উপবাস থাকা, সন্ধ্যেবেলায় ইফতার, রাতে নামাজ, তাদের প্রতিদিন করতে হয় এবং করতে হবে। সেই জায়গাটা দাঁড়িয়ে পশ্চিমবঙ্গ সরকারের কাছে আমার আবেদন, এক, পবিত্র রমজান মাসে সরকার, যারা সরকারি কর্মচারী তাদের 1 থেকে 1.5 ঘন্টা আগে কর্মস্থল থেকে ছুটি দেওয়ার ব্যবস্থা করুক। 2 নম্বর,
যেমন পুজোর সময় মণ্ডপে মণ্ডপে প্রচুর পরিমাণ টাকা দেওয়া হয়, সেই রকম ভাবে ঈদগাহ, যে ঈদগাহগুলোকে কেন্দ্র করে গ্রামে গ্রামে এই উৎসব চলতে থাকবে, যে ঈদগাতে গোটা গ্রাম গোটা সমাজের মানুষ ঐক্যবদ্ধ হবে, যাবে, যেখানে নামাজ পড়া হবে উৎসবের সময়, সেই ঈদগাহকে আলোক সজ্জায় সজ্জিত করার জন্য সরকারের পক্ষ থেকে বিশেষ অর্থ বরাদ্দ করবার দরকার আছে বলে আমি মনে করি। কারণ তাহলে কি হয়, সংখ্যালঘু মুসলমান মানুষের মধ্যে এটা মনে হবে না যে শুধুমাত্র পুজোর জন্য রাজ্য অর্থ দিতে পারে আর আমাদের জন্য অর্থ দিতে পারে না, এই ভাবনার দ্বারা তারা আক্রান্ত হবে না। 3 নম্বর, সরকারি কর্মচারীদের উৎসবের সময় যেমন বোনাস দেওয়া হয়, ঠিক একইভাবে মসজিদে মসজিদে ইমাম এবং মুয়াজ্জিনদেরকেও বোনাস দেওয়ার ব্যবস্থা করা হোক। কারণ এই রমজানের মাসগুলোতে তাদের বিশেষ দায়িত্ব পালন করতে হয়, তাদের বিশেষ দায়িত্ব পালন করতে হয়। সকাল থেকে রাত পর্যন্ত, সাহেরি থেকে শুরু করে তারাবি হয়ে রাত পর্যন্ত প্রচুর দায়িত্ব পালন করতে হয়। তাই যখন সরকারি কর্মচারীদের বোনাস দেওয়া হয়, তখন সেই মাসটাতে যারা প্রতিটা দিন মেহনত করছে তাদের জন্য কেন বোনাস দেওয়া হবে না? আমার আরেকটা দাবি, যে এই সময় বাজারে জিনিসপত্রের দাম খুব বেড়ে যায়। আপনারা জানেন, ইফতার করতে মুসলমান সমাজের মানুষ ড্রাই ফ্রুট অর্থাৎ শুকনো খাবার, ফল মূল, এগুলো তারা বেশি করে গ্রহণ করে থাকে। ঠিক সেই সময়তেই বাজারে কিন্তু অগ্নিমূল্য হতে আরম্ভ করে সমস্ত ফলের দাম, সমস্ত জিনিসের দাম। এখন থেকে দেখবেন বাজারে ফল বা ফল জাতীয় শুকনো ফল বা তাজা ফল যাই দেখুন না কেন, তার কিন্তু দর দিনের পর দিন বাড়তে আরম্ভ করে গেছে। সরকারকে বলবো, আজকে সংখ্যালঘু মুসলমান সম্প্রদায়ের এই রমজানের কথা মাথায় রেখে যেন বাজারে ফলমূলের দাম অগ্নিমূল্য না হয়, ফলের দাম, শুকনো ফলের দাম যেন অগ্নিমূল্য না হয়, সরকারের সেই ব্যাপারে বিশেষ নজর দেওয়া দরকার বলে আমি মনে করি। পাশাপাশি সাধারণ মানুষ যারা, সংখ্যালঘু মানুষ, সাধারণ মানুষ যারা, তারা যেহেতু এই সমস্ত খাবার সেই সময় গ্রহণ করে থাকে, তাই রেশনে অন্তত সুজি, শুকনো খাবার, শুকনো ফল যদি রাজ্য সরকার দেওয়ার ব্যবস্থা করে, তাহলে নিশ্চয়ই তাদের জন্য একটা বড় কাজ হবে। আমার এই কতগুলো দাবি থাকলো, কারণ আমরা সবাই বলি ধর্ম যার যার, উৎসব সবার। সেই উৎসবে, সেই ইফতারে আমরা অংশগ্রহণ করি, আমরা কখনো ইফতারিতে দাওয়াত দিই। এই সময়টা মুসলমান সমাজের কৃচ্ছ সাধনের সময়। মুসলমান ধর্মে বলা আছে, ইসলামে, আরকান আল দিন, অর্থাৎ সেই আরকান আল দিন যে 5টা স্তম্ভ, সেই 5টা স্তম্ভের একটা হচ্ছে উপবাস। সেই উপবাস এই সময় করা হয়, একটা মাস ধরে উপবাস চলবে। তাই সেই মুসলিম সমাজের মানুষের এই রমজান মাসে যেন কোনো সমস্যা না হয়, তার জন্য সরকার বিশেষভাবে দৃষ্টি দিক, এটা আমার দাবি। আরেকটা কথা, এই সময়টাই প্রচুর জলের প্রয়োজন হয়। কারণ জানেন যে সারাদিন পর মুসলমান সমাজ যখন রোজা ভাঙে, ইফতার হয়, নামাজ শুরু হয়, গোটা দিনের প্রচুর পরিমাণ জল তাদের প্রয়োজন হয়। তাই 24 ঘন্টা জল সরবরাহ। পাশাপাশি আপনাদের আরেকটা কথা বলি, মনে করুন সকালবেলায় রোজা শুরু করার সময় সেহারি খাওয়া হয়, সেই সেহারি সূর্য ওঠার আগে থেকেই দিতে হয় একটা সময়। সেই বাড়ির মেয়েরা রান্না শুরু করে রাত্রি 1টা, রাত্রি 1:30 থেকে। সেই জন্যে আমার দাবি যেন 24 ঘন্টা বিদ্যুৎ সরবরাহ অক্ষুণ্ণ থাকে। 24 ঘন্টা বিদ্যুৎ সরবরাহ এবং 24 ঘন্টা জল সরবরাহ গোটা মাসে যেন অক্ষুণ্ণ থাকে, সেই ব্যাপারটাই সরকারকে বিশেষভাবে আমি দৃষ্টি দিতে দাবি করছি। দাবি করে, যার থেকে সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে দ্রব্যমূল্য বৃদ্ধি এবং ফলের বাজারে এটা একটা গুরুত্বপূর্ণ। তো আপনি যখন 5 থেকে 6 ব্যবহার বলছেন, সেটা কি প্রশাসনের কাছে লিখিতভাবে? আমি আপনাদের মাধ্যমে বলা মানে তো এটাই একটা এক ধরনের লিখিত, এরপর ব্ল্যাক অ্যান্ড হোয়াইট দেবো। আমি কেন্দ্রের কাছেও দাবি করবো একটা জিনিস, সেটা যে ঈদের দিন
বাইরে থেকে যখন মানুষ আসবে তখন যাতে কোনো ট্রেনের কোনো অসুবিধা না হয়, ট্রেন ব্যবস্থা যেন পর্যাপ্ত থাকে, তার জন্য আমি দাবি করব। দেখাও করব, সুযোগ পেলে দিল্লিতে গিয়ে আমি দেখাও করব। কারণ রমজানের সময়, বকরিদের সময় মুর্শিদাবাদ, মালদা, দিনাজপুর সংখ্যালঘু অধ্যুষিত জেলাগুলোতে লক্ষ লক্ষ মানুষ আসতে আরম্ভ করে। তাদের জন্য পর্যাপ্ত ট্রেন থাকে না। তার জন্য এখন থেকেই আমি লেখালেখি শুরু করছি, দুদিন পর সেটা আপনাদেরকে জানাবো। কিন্তু এই মুহূর্তে বাজারে যা খবর, বাজারে জিনিসপত্রের দাম বাড়তে আরম্ভ করে দিয়েছে। রমজানের এখনো শুরু হলো না, কিন্তু জিনিসপত্রের দাম বাজারে, ফলমূলের দাম, শুকনো ফলের দাম বাজারে বাড়তে আরম্ভ করেছে। এখানে সরকার যদি হস্তক্ষেপ না করে, তাহলে মুসলমান সমাজের মধ্যে সবাই তো আর কোটিপতি নয়, যারা সাধারণ মুসলমান তাদের জন্য খুব বিপদ হবে। জেনারেলের ক্ষেত্রে কতটা প্রভাব পড়বে? এই যে পাশাপাশি আপনারা যেমন রমজান মাস হচ্ছে, জেনারেল আরো নন মুসলিম যেগুলো আছে তাদেরও তো একটা আমরা তো প্রতিদিনই বলছি বাজার তো অগ্নিমূল্য, সবকিছু শাক সবজি সবকিছুর দাম অগ্নিমূল্য বাজারে, অবশ্যই প্রভাব পড়বে। কিন্তু রমজানকে কেন্দ্র করে, যেমন পুজোর সময় দেখবেন পুজোকে সামনে রেখে হঠাৎ করে বাজারে একটা পরিবর্তন হয়, কিন্তু রমজানকে সামনে রেখেও কিন্তু একটা পরিবর্তন আসছে। তখন বিশেষ কিছু জিনিসের কনজাম্পশন বেড়ে যায়। অন্য সময় একটা মুসলমান পরিবার যতটা পরিমাণ ফল বা শুকনো ফল খায়, তার থেকে অনেক বেশি পরিমাণ এই রমজানের সময় খায়। ফলে এই সময়টা যারা অসাধু ব্যবসায়ী তারা মুনাফা লোটার চেষ্টা করে। বাজারে সব জিনিসের দাম অগ্নিমূল্য, সবকিছু। তা সত্ত্বেও তার মধ্যেও বিশেষভাবে একটা প্রবণতা দেখতে পাচ্ছি ফলমূলের ক্ষেত্রে, কারণ সামনে রমজান, সেই জন্য আমি বিশেষভাবে কথাটাকে উল্লেখ করলাম। দুই কর্মীকে নিয়ে বিবাদ, অস্ত্র কার্তিক কাণ্ডে দুই কর্মীকে নিয়ে বিবাদের অস্ত্রের দোকানে গেল এসটিএফ, সঙ্গে এবার কেন্দ্রীয় অস্ত্রাগারের অপরাধ। দেখুন, এটা একটা বিরাট অপরাধ। অস্ত্রাগারের লাইসেন্স যারা পাই, সবাই তো পাই না। যেমন মদের লাইসেন্স দিদি সকলের জন্য করে দিয়েছে গ্রামে গঞ্জে যেখানে খুশি। অস্ত্রের লাইসেন্স অন্তত সাদা বাজারে অস্ত্রের লাইসেন্স এলাকায় নেই। হ্যাঁ, 2 নম্বরই অস্ত্র আছে, কোনো অসুবিধা নাই, পিস্তল বোমার মশলার কোনো অসুবিধা নাই বাংলায়। কিন্তু লাইসেন্স অস্ত্রের দোকান এ বাংলায় কম। দিদি যেমন লাইসেন্স মদের দোকান হাজারে খুলে দিয়েছেন, কোনো অসুবিধা নাই, কিন্তু লাইসেন্স অস্ত্রের দোকান এ বাংলায় কম। সেই জায়গায় দাঁড়িয়ে এগুলো হাই সিকিউরড কতগুলো বিজনেস, সেখানে সবসময় মনিটরিং এর দরকার। সেই জায়গায় দাঁড়িয়ে এই তো এত বড় ঘটনা ঘটে যাওয়া, যে অপরাধীদের হাতে লাইসেন্স প্রাপ্ত দোকানের অস্ত্র চলে যাচ্ছে, এটা কিন্তু একটা ভয়ঙ্কর চিন্তার বিষয় বলে আমি মনে করি। এটা সরকারের, প্রশাসনের, পুলিশের চরমতম ব্যর্থতা বলতে আমার কোনো দ্বিধা নেই। ফের হাওড়ায় গুলি, হৃদয় শুটআউট, ফ্ল্যাটের সামনে গুলিবিদ্ধ প্রমোটার, আশঙ্কাজনক। বলছি তো, বাংলায় যদি আইসি কে গুলি করার হিম্মত রাখে, তাহলে প্রমোটারকে কি করবে? এ বাংলায় ভয়ঙ্কর অবস্থা চলছে, ভয়ঙ্কর মানে ভয়ঙ্কর। বাংলার মুখ্যমন্ত্রী স্পিকটি নট করে বসে আছে, মুখ বন্ধ করে বসে আছে। এই বাংলার মানুষের নিরাপত্তা, এই বাংলার মানুষের স্বাধীনতা আজ তৃণমূল সরকারের নেতৃত্বে ছিন্ন ভিন্ন হয়ে গেছে। শহরে পর্যাপ্ত